মির্জাপুর গ্রামে মায়াদেবী তার দুটো ছোট বাচ্চার সাথে থাকতো। বৃষ্টির মরশুমে একদিন রাত্রে বান এসে যায় আর পুরো গ্রাম জলে ডুবে যায়। গ্রামের লোক ওখান থেকে প্রাণ বাঁচাতে পালায়। মায়াদেবীও তার বাচ্চাদের সাথে পাশে সেকেন্দ্রাবাদে পৌঁছায়। মায়াকে দেখে সেকেন্দ্রাবাদের মোড়ল ওখানে আসে আর বলে, এই বুড়ি, আমাদের গ্রামে কেন এসেছো? মোড়ল মশাই, আপনি তো জানেন যে আমাদের গ্রাম মির্জাপুর বান তার শক্তি দেখানো শুরু করে দিয়েছে। এই জন্যই আমি আমার দুই বাচ্চাকে আপনার গ্রামের বাইরে একটু থাকতে দিন। তুই জানিস না যে তোর স্বামীর সাথে আমার শত্রুতা ছিল? তো আমি শত্রুকে কি করে থাকতে দিই? আর এমনি তো তুমি এত গরিব যে বিশ্বাস করতে পারছি না যে তুমি চুরি করো না। মোড়ল মশাই, আমি সময় কাটাতে এসেছি, আমি কেন চুরি করব? এই বুড়ি, বেশি শেয়ানা হবি না, আর তোর বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যা। মায়া মোড়লের সামনে খুব কান্নাকাটি করলো, পায়ে পড়লো, কিন্তু মোড়ল জোরে জোরে হাসতে লাগলো আর মায়াকে গ্রামের বাইরে বের করে দিল। মা, এখন আমরা কি করব? গ্রামে জল আছে আর অন্য লোক গ্রামে ঢুকতে দিচ্ছে না। এবার আমরা কোথায় যাই? জঙ্গল ছাড়া আর তো কোনো রাস্তা নেই। মা, আমরা এই রাস্তায় তো থাকতে পারি। না বাবা, এখানেও জল এসে যায়, আর জল যদি নাও বা আসে তো মোড়ল থাকতে দেবে না। আমাদের ওর নজর থেকে দূরে জঙ্গলেই যেতে হবে। ঈশ্বর যে লিখেছেন কপালে, সেটা তো হবেই। মায়া তার বাচ্চাদের নিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে অনেক বাঁশের গাছ আছে, ওখানে দুটো আম আর বাকি ফলের গাছও আছে। মা, এখানে তো গরম একদমই নেই আর অনেক ফল আছে। এখন আমরা এখানে পেট ভরে খেতে পারবো আর আরামে থাকবো। হ্যাঁ মা, ভালোই হয়েছে ওখানে বান এসছে, কারণ না হলে ফল পাওয়া যেত আর না এত সুন্দর হাওয়া। বাচ্চারা, বান খুব ভালোর জন্য এসেছে, আমাদের এরকম ভাবা উচিত নয়। কারণ বানের কারণে প্রাণ আর জিনিস এই দুটোরই ক্ষতি হয়। আর আমরা জঙ্গলে থাকতে পারি, কিন্তু আমাদের এখানে একটা কুড়ে ঘর বানাতে হবে, না হলে জঙ্গলি জানোয়ার আমাদেরও খেয়ে নেবে। কিন্তু মা, আমরা কুড়ে ঘর কেমন করে বানাবো? আমরা কাঠের সাহায্যে কুড়ে ঘর বানাবো। হ্যাঁ মা, আমি গাছের ওপর উঠে কাঠ কেটে নিয়ে আসবো। না আমার সোনা, গাছেরও প্রাণ থাকে, আমাদের ওকে কাটা উচিত নয়। আমরা এদের কারণেই শ্বাস নিতে পারি আর খাওয়া দাওয়াও করি। তাহলে আমাদের কুড়ে ঘর কি করে তৈরি হবে মা? ওই সামনে দেখো, ওখানে কিছু শুকনো কাঠ পড়ে আছে, আমরা ওগুলো দিয়ে কুড়ে ঘর বানাবো। মায়া তার বাচ্চাদের সাথে কাঠ জোগাড় করা শুরু করে দিল, আর কয়েক ঘন্টার পরিশ্রমের পরও পর্যাপ্ত কাঠ জড়ো করলো। দেব নদীর দিকে কুড়ে ঘরের জন্য ঘাস নিতে চলে যায়। দেব, একলা যেও না, প্রথমে কাঠ দিয়ে কুড়ে ঘর বানিয়ে নাও, তারপরে ঘাস নিয়ে আসবে। দেব ওর কোনো কথা শুনলো না আর ঘাস ওঠাতে চলে গেল। আর তখনই দেব চিৎকার করে উঠল, কারণ তাকে সাপে কামড়ালো। আহ আহ মা, মা, আহ কি হয়েছে দেব? মা, আমাকে সাপে কামড়ে দিয়েছে। এই কথা শুনে মায়া আর মণি দুজনে কাঁদতে কাঁদতে দেবের দিকে দৌড়ালো। দেবও অজ্ঞান হয়ে গেছিল। দেব, 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 দেব বাবা, হে ভগবান, আমি কি ভুল করেছি তোমার? তুমি প্রথমে স্বামীকে ছিনিয়ে নিলে, তারপর বাড়ি, আর এখন ছেলেকেও। ভগবান, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আর তখনই একটা আওয়াজ শোনা গেল। মায়া, আমি জাদুই বাঁশের তৈরি বাড়ি। আমি তোমার সব কথা শুনেছি যে তুমি তোমার বাচ্চাদের গাছের ব্যাপারে বোঝাচ্ছিলে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি তোমার ছেলেকে এক্ষুনি বাঁচিয়ে দিচ্ছি আবার। আরে তোমার থাকার জন্য একটা জাদুর ঘরও বাড়িয়ে দিচ্ছি, যাতে তোমার পরিবার কোনো ভয় ছাড়াই সেখানে থাকতে পারবে আর অন্য লোকেদের থেকে ভালো করতে পারবে। আমি কি কোনো স্বপ্ন দেখছি? এক্ষুনি তোমার ছেলে ঠিক হয়ে যাবে আর একটা বড় বিলাসবহুল বাড়িও চলে আসবে, যার মধ্যে খাবারের পুরো ব্যবস্থা করা থাকবে। ব্যাস, শুধু তুমি তোমার চোখ বন্ধ করো। মায়া আর মণি নিজেদের চোখ বন্ধ করলো, আর জাদু বাঁশের বাড়ি তৈরি হয়ে গেল, যেটা দেখতে খুবই সুন্দর। আর তখন দেবও বেঁচে উঠল, আর ও তার মাকে ডাকলো। মা, মা। দেব, তুই তুই ঠিক আছিস? হ্যাঁ মা, আমি তো ঘুমিয়েছিলাম আর ততক্ষণে তুমি এত সুন্দর বাড়ি তৈরি করে নিলে। বাড়ি? তিনজনে পিছনে তাকায় তো ওরাও হয়রান হয়ে যায়, কারণ ওখানে বাঁশের জাদুর বাড়ি।
ওরা তিনজনে তাড়াতাড়ি বাড়ির ভিতর যায়। ভিতর থেকে ওটা বাড়ি নয়, মহল আছে। দেব আর মনির ওই বাড়ি খুব পছন্দ হলো। ওরা ওখানেই থাকতে লাগলো আর খুব ফল খেতে থাকলো। এইরকমই ভাবে তিনজনে থাকতে লাগলো। মায়া আর তার বাচ্চাদের কয়েকদিন খুব আরামে কাটলো। আর তারপর একদিন দেখলো মোড়ল মশাইও বানের থেকে প্রাণে বাঁচতে জঙ্গলে আসছে। মায়া, আমাকে মাফ করে দে আর আমাকে তোর পরিবারের সঙ্গে থাকতে দে। আমাকে মাফ করে দে মায়া। আপনি আমাদের আপনার গ্রামে আসতে দেননি, আমরা আমাদের গ্রামে কি করে আসতে দিই? বাবা, আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার নয় মোড়ল মশাই, বাড়িতে আসুন। মোড়ল মশাই যেই তার পরিবারের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করলো, জাদু বাড়ি তাকে বাইরে ফেলে দিল। আর খুব দ্রুত জঙ্গলেও বান চলে এলো, যেখানে মোড়ল মশাই আর তার পরিবার ভেসে গেল। কিন্তু জাদুই বাস বাড়ির কিছু হলো না, ওটা ঠিকঠাক ছিল। কিছুদিনের মধ্যে বানের প্রভাব শান্ত হলো আর মায়া তার বাচ্চাদের সাথে জঙ্গলেই থাকতে লাগলো। অনেকদিন আগের কথা, নদীর ধারে অবস্থিত একটা সুন্দর গ্রামে মিস্টার আর মিসেস কার্নেগির পরিবার থাকতো। ওদের একটা মেয়ে আর একটা ছেলে ছিল। ছেলের নাম জোসেফ আর মেয়ের নাম ছিল হেলেন। মা, জোসেফ দাদা আমার কেক খেয়ে নিয়েছে। কোনো ব্যাপার না হেলেন, আমি বিকেলে মিস্টার ডাঙ্কেনের বেকারি থেকে তোমার জন্য নতুন কেক এনে দেবো। জোসেফ সবসময় ওর মাকে বলতো। মম, তুমি আর ড্যাডি অনেক ফর্সা, হাইডেনও ফর্সা, আমি কেন কালো বলো তো? জোসেফ, তোমার রং যেমনই হোক, আমরা সবাই তোমায় ভালোবাসি। আর কারোর পরিচয় তার রং দিয়ে নয়, তার গুণ দিয়ে হয়। আজ তোমার বাবা বাড়িতে নেই, ওয়েদার খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি কি ফায়ারপ্লেসে আগুন জ্বালানোর জন্য কিছু শুকনো কাঠ নিয়ে আসবে? মিস্টার আর মিসেস কার্নেগি জোসেফের আসল বাবা মা ছিলেন না, কিন্তু জোসেফ এই কথাটা জানতো না। জোসেফ পাহাড়ের জঙ্গলে কাঠ আনতে চলে গেল। বরফ পড়ছিল আর পুরো জঙ্গলটা বরফে ঢাকা ছিল। হঠাৎ জোসেফের পা বরফে ঢাকা একটা সুড়ঙ্গের মধ্যে পড়ল। সুড়ঙ্গের ভেতরে গিয়ে গড়িয়ে জোসেফ একটা নতুন জায়গায় পৌঁছে গেল, যেখানে শুকনো গাছ ছিল আর প্রচন্ড রোদ ছিল। এটা কোন জায়গা? এখানে তো খুব গরম। জল, আমার জল চাই। জোসেফ রোদ আর গরমে জলের খোঁজে ঘুরে বেড়ায় আর ওর মাথা ঘুরে যায় আর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন জোসেফের জ্ঞান ফিরল, তখন নিজেকে একটি ঝুপড়িতে দেখতে পেল। একটা কালো বয়স্ক মহিলা উনুনে খাবার তৈরি করছিল। আন্টি, কে আপনি? আমার মনে আছে আমি জলের জন্য অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। নিশ্চয়ই আপনি আমাকে সাহায্য করেছেন। তোমার জ্ঞান ফিরেছে, এখন তুমি এখান থেকে যেতে পারো। কিছু না হোক, আমাকে ধন্যবাদ জানাবার সময় তো দিন আন্টি। নিজের সময় নষ্ট করো না। এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা ফাঁপা গাছ আছে, ওই গাছের ওপর উঠে যেও, ও তোমাকে তোমার গ্রামে পৌঁছে দেবে। মহিলাটি জোসেফকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। জোসেফ একটু দূরে যেতেই পেছনে আগুনের শিখা উঠতে দেখলো। জোসেফ দেখলো যে এই মাত্র ও যে ঘর থেকে বেরিয়ে এলো, সেখানেই আগুন লেগেছে। আরে আগুন, আগুন, শোনো, কেউ কি আছে? জল নিয়ে এসো, আগুন নেভাও, এখানে আগুন লেগেছে। জোসেফ ভেতর থেকে মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল। ওই আগুনের শিখা থেকে এত ভয়ঙ্কর গরম বেরোচ্ছিল যে জোসেফ বাইরে দাঁড়াতেই পারল না, আর ওই সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। জোসেফ ওই মহিলার কথা মতো চলতে চলতে ফাঁপা গাছের কাছে পৌঁছে গেল আর ওর উপর উঠে নিজের গ্রামে পৌঁছে গেল। জোসেফ দাদা, তুমি কোথায় চলে গেছিলে? কাল সারা রাত মা তোমাকে জঙ্গলে আর পাহাড়ে খুঁজে বেরিয়েছে। উনি এখনো তোমাকে খুঁজতে গেছে। ওই দেখো মা